সালটা ছিল 10 এপ্রিল 1912। RMS টাইটানিক সেই সময়ের সবচেয়ে বড় ও লাক্সারিয়াস জাহাজ। প্রথম যাত্রা শুরু করে সাউথ অ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের দিকে। এই জাহাজে বড় বড় অভিনেতা, ব্যবসায়ীরা ছিলেন, যারা বেস্ট লাইফ বিলং করার জন্য আমেরিকা যাচ্ছিল। এই জাহাজের ক্যাপ্টেন ছিল 62 বছর বয়স্ক এডওয়ার্ড জন স্মিথ। সেই সময় এই জাহাজ বানাতে প্রায় $7.5 বিলিয়ন লেগেছিল, যা ইন্ডিয়ান রুপিতে প্রায় 70 কোটি টাকা। হোয়াইট স্টার লাইন নামের একটি কোম্পানি টাইটানিককে তৈরি করে, আর টাইটানিককে আনসিঙ্কেবল ট্যাগ দেয়, মানে টাইটানিক কোনোদিন ডুববে না। এতটাই ওভার কনফিডেন্স ছিল কোম্পানির। কিন্তু 12 এপ্রিল 1912 প্রথম যাত্রায় বেরোনোর দুদিন পরই টাইটানিকের কাছে আইস ওয়ার্নিং আসতে শুরু করে। মানে যেই আটলান্টিক ওশিয়ান দিয়ে টাইটানিক আমেরিকার দিকে যাচ্ছিল, সেই পথে বড় বড় বরফের টুকরো ছিল। টাইটানিকের কাছে ওয়ার্নিং আসার পর টাইটানিক দুবার নিজের পথ বদলায়, কিন্তু জাহাজের স্পিড কমায়নি। প্রায় 40 কিমি/ঘন্টা গতিবেগে চলছিল। 2 দিন পর 14 এপ্রিল 1912 আরও 7টি আইস ওয়ার্নিং দেওয়া হয়, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এই ওয়ার্নিংগুলোকে ইগনোর করে। টাইটানিক এর স্পিড কমায়নি। ধীরে ধীরে সূর্য ডুবে যায়, রাত নেমে আসে, তাপমাত্রা কমে যায়। এই দিন রাতে আবার চাঁদ বের হয়নি, মানে অন্ধকার রাত। জাহাজের উপরে একটি ক্রুস্ট নেস্ট থাকে, একটা ছোট্ট প্ল্যাটফর্ম যেখানে একজনকে বসিয়ে রাখা হয়, যাতে সামনে কি আছে দেখতে পাওয়া যায়। রাত প্রায় 11:39। ফ্রেডরিক ফিল্ড টাইটানিকের ক্রুস্ট নিস্টে বসে আছে। হঠাৎ দেখতে পাই জাহাজের সামনে একটি বড় বরফের পাহাড়। তাড়াতাড়ি করে 3বার অ্যালার্ট ঘন্টা বাজায়, যাতে করে নিচে বসে থাকা লোকজন শুনতে পায়। তারপর ফোন করে অফিসারকে চিৎকার করে বলে, জাহাজের সামনে একটা বরফের পাহাড় আছে, তাড়াতাড়ি জাহাজের রাস্তা বদলাও। ফার্স্ট অফিসার উইলিয়াম শোনা মাত্রই ইঞ্জিন রুমে খবর পাঠায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার ঠিক 1 মিনিট পর 11:40 জাহাজ গিয়ে বরফে ধাক্কা দেয়। জাহাজের আগের অংশ, যেটাকে বো বলা হয়, সেটা ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে জল ঢুকতে শুরু করে জাহাজে। অ্যাক্সিডেন্টের কিছু সময় পরই ক্যাপ্টেন আর আর্কিটেক্ট তাড়াতাড়ি পৌঁছায়, এটা দেখার জন্য যে জাহাজে কতটা ইম্প্যাক্ট পড়েছে। দেখছে তো জাহাজ কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। তারা অবাক হয়ে যায়, কারণ এই জাহাজ তো ছিল আনসিঙ্কেবল, যেটা কোনোদিন ডুববে না। অ্যাক্সিডেন্টের প্রায় 20 মিনিট পর রাত 12টার সময় ক্যাপ্টেন স্মিথ অর্ডার দেয় ক্রু মেম্বার্সদের যে ডিস্ট্রেস কল পাঠাও রেডিওতে, যাতে আশেপাশে থাকা জাহাজ বাঁচাতে আসে। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস বারবার ডিস্ট্রেস সিগন্যাল পাঠাতে থাকে, কিন্তু কোনো রেসপন্স পায় না। 20 মিনিট পর 12:20 একটা জাহাজ টাইটানিকের কাছাকাছি ছিল। সে এই সিগন্যাল পায়। রেডিওতে অপারেটরের সাথে কথা হয় তার। তারপর টাইটানিককে বাঁচার জন্য তারা জাহাজকে টাইটানিকের দিকে ঘোরায়। কিন্তু প্রবলেম হলো, জাহাজটা প্রায় 107 কিমি দূরে ছিল টাইটানিক থেকে। জাহাজটি ফুল স্পিডে এলেও টাইটানিকের কাছে আসতে প্রায় 3.5 ঘন্টা লাগবে। প্রশ্ন হলো, 3.5 ঘন্টা কি টাইটানিক ভেসে থাকবে? ক্যাপ্টেন অর্ডার দেয় যাত্রীকে লাইফ বোর্ডে ওঠার জন্য। আগে বাচ্চা ও মেয়েদেরকে ওঠানো হবে। কিন্তু জাহাজের যাত্রীদের ভয় লাগছিল না, কারণ তারা শুনেছে এই জাহাজ আনসিঙ্কেবল, মানে কোনোদিন ডুববে না। এই বলেই কোম্পানি অ্যাড করেছে। এই জন্যই ফার্স্ট লাইফ বোর্ড এ প্রায় 65 জনের ক্যাপাসিটি ছিল, কিন্তু প্রায় 28 জন ওই লাইফ বোর্ডে ওঠে। কিন্তু সময়ের সাথে সাথে কম্পার্টমেন্টগুলিতে জল ঢুকতে থাকে। জাহাজ এবার কাত হতে শুরু করে। যাত্রীরা তখন রিয়ালাইজ করে এই জাহাজ ডুবে যেতে পারে। তখন মানুষজন হট্টগোল শুরু করে। রাত যখন 1টা, তখন জাহাজের সামনের দিকের অংশ জলের তলায় আর পেছনের দিকের অংশ উপরে উঠে যায়। যাত্রীরা আরো ভয় পেয়ে যায়। তারা এবার ধাক্কাধাক্কি শুরু করে লাইফ বোর্ডে ওঠার জন্য। প্রবলেম হলো, লাইফ বোর্ড মাত্র 20টি ছিল, যাতে 1200 জনের ক্যাপাসিটি ছিল, আর যাত্রী ছিল 2200। রাত 2:05 লাস্ট লাইফ বোর্ড জলে নামা হলো। কিন্তু জাহাজে এখনো প্রায় 1500 জন যাত্রী ছিল। এর মধ্যে কিছুজন জোর করে লাইফ বোর্ডে ওঠার চেষ্টা করে, কিছুজন নিজের ভাগ্যকে মেনে নেয়। 2:20 টাইটানিক সমুদ্রের তলদেশে তলিয়ে যায়।
এই আনসিঙ্কেবল জাহাজ যেটা কোনোদিন ডুববে না বলেছিল কোম্পানি, সেটা মাত্র 3 ঘন্টার মধ্যেই ডুবে যায়। যারা সাঁতার জানতো তারাও বাঁচতে পারেনি, কারণ জলের তাপমাত্রা তখন -2 ডিগ্রি সেন্টিগ্রেড। টাইটানিককে বাঁচার জন্য যে জাহাজটা আসছিল সেটা প্রায় 3:30 এর লোকেশনে পৌঁছায়। ততক্ষণে টাইটানিক ডুবে যায়। আর যারা লাইফ বোর্ডে ছিল, প্রায় 705 জন যাত্রী, তাদেরকে বাঁচিয়ে নেয়। এইভাবে না ডোবা জাহাজ 3 ঘন্টায় জলের তলে চলে যায়।